হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এক্সাম সলিউশন। এক্সাম সলিউশনের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। অনেক দিন পরে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তোমাদের রেলের ক্লাস এখানে হবে এবার থেকে এখানে তোমাদের আরআরবি ক্লাস হবে, ঠিক আছে? আরআরবি ক্লাস হবে এনটিপিসি চ্যাপ্টার অনুযায়ী শব্দতরঙ্গ। এটা হচ্ছে তোমাদেরকে হচ্ছে শব্দতরঙ্গ থেকে আমি কোশ্চেন করাবো, ঠিক আছে? 10টি কোশ্চেন করাবো, খুব ইম্পর্টেন্ট। তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখবে, খুব অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে তোমাদের ক্লাসটি করাবো। টাইপ কি, শব্দতরঙ্গ একটি কি, ড্যাশ কি বলেছে, ঠিক আছে? ড্যাশ হচ্ছে শব্দতরঙ্গ একটি, এটা সঠিক অ্যান্সার হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? আমাদের শব্দতরঙ্গ একটি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে। অ্যাডিশনাল ইনফরমেশন দেখে নিব আমরা অ্যাডিশনাল ইনফরমেশন কি বলেছে। অনুদৈর্ঘ্য তরঙ্গ যে তরঙ্গের মাধ্যমে কণাগুলি স্পন্দনের দিকের সাথে সমান্তরাল অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে সেটা জানতে হবে, ঠিক আছে? অনুদৈর্ঘ্য তরঙ্গ যে তরঙ্গের মাধ্যমে কণাগুলি স্পন্দনের দিকের সাথে সমান্তরাল অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। তারপরে হচ্ছে এটি তিনটি মাধ্যমে, যেমন কঠিন তরল এবং গ্যাস মাধ্যমে উৎপাদিত হতে পারে। বাতাসে উৎপন্ন তরঙ্গগুলি সর্বদা অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়। তাহলে মনে রাখতে হবে, এটি তিনটি মাধ্যমে, কঠিন তরল এবং গ্যাসের মাধ্যমে উৎপাদিত হতে পারে, ঠিক আছে? অনুদৈর্ঘ্য তরঙ্গ। বাতাসে উৎপন্ন তরঙ্গগুলি সর্বদা অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়। উদাহরণস্বরূপ, স্প্রিংয়ে উৎপাদিত তরঙ্গগুলিকে যখন এক প্রান্তে ধাক্কা দেওয়া হয়, টানা হয়, তখন তা অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ একটি সংকোচ প্রসারণ নিয়ে তরঙ্গ প্রবাহ সৃষ্টি হয়। অ্যাডিশনাল ইনফরমেশন আমরা জেনে নিব রেডিও তরঙ্গ। আমাদের টাইপ কী ছিল? টাইপ ছিল হচ্ছে শব্দ তরঙ্গ কি। এবার রেডিও তরঙ্গ জানবো। আমরা কি জানবো? আমরা রেডিও তরঙ্গ জানবো, অনুস্থ তরঙ্গ জানবো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এগুলোকে অ্যান্সার করলে কি হবে, আমরা এগুলোকে অ্যান্সার করলে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে টাইপ কী ছিল? শব্দ তরঙ্গ একটি, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমাদের টাইপ কি কোশ্চেনের তোমাদেরকে মনে রাখতে হবে কি? অ্যাডিশনাল ইনফরমেশন কি? রেডিও তরঙ্গ মনে রাখতে হবে, অনুপস্থ তরঙ্গ মনে রাখতে হবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে রেডিও তরঙ্গ কি? রেডিও তরঙ্গগুলি তড়িৎচুম্বকীয়, বর্ণালীতে অবহেলিত আলোর তুলনায় দৈর্ঘ্যযুক্ত এক প্রকার তড়িৎচুম্বকীয় বিকিরণ। শূন্য মাধ্যমে রেডিও তরঙ্গগুলি আলোর গতিতে ভ্রমণ করে। আধানযুক্ত কণাগুলি ত্বরণের মাধ্যমে রেডিও তরঙ্গ উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে আমাদের রেডিও তরঙ্গটি হয়ে গেল। তারপর অনুপস্থ তরঙ্গ, যে তরঙ্গের মাধ্যমে কণাগুলি স্পন্দনের বিস্তার দিকের সাথে লম্বভাবে বা সমকোণে অগ্রসর হয় তাকে অনুপস্থিত তরঙ্গ বলা হয়। এটি কেবলমাত্র কঠিন তরলের মাধ্যমে উৎপন্ন হতে পারে। এটি কেবলমাত্র কঠিন আর তরলের মাধ্যমে উৎপন্ন হতে পারে অনুপস্থ তরঙ্গ, ঠিক আছে? অনুপস্থ তরঙ্গ। আলোর একটি অনুপ্রস্থ তরঙ্গ। আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ। আলো যদি বলে, এখান থেকে ইনফরমেশন কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? আলো একটি কি? অনুপস্থ তরঙ্গ। আর এটি কেবল কঠিন আর তরলের মাধ্যমে উৎপন্ন হতে পারে। তারা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমরা জানবো লাস্ট। তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যে তরঙ্গগুলি বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন না হয় না তাদেরকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে। এক্স রে, রেডিও তরঙ্গ, অতিবেগুনি তরঙ্গ হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের উদাহরণ। তারপর পরবর্তী হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে, হার্জ কিসের এসআই একক? হার্জ হচ্ছে কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্জ, ঠিক আছে? কম্পাঙ্কের এসআই একক হার্জ। এবার আমরা অ্যাডিশনাল তথ্য দিয়ে বলবো, অ্যাডিশনাল ইনফরমেশন। আমাদের কি কোশ্চেন টাইপ ছিল? হার্জ কিসের একক? এসআই একক। এবার কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্জ। এবার আমরা কম্পাঙ্ক জেনে নিব।
কম্পাঙ্ক হচ্ছে এর মাধ্যমে কোনো ঘটনা কতক্ষণ পরপর সংঘটিত হয় তা বোঝায়। ঠিক আছে, কম্পাঙ্ক হচ্ছে এর মাধ্যমে কোনো ঘটনা কতক্ষণ পরপর সংঘটিত হয় তা বোঝায়। কোনো তরঙ্গের কম্পাঙ্ক বলতে বোঝায় 1 সেকেন্ডে উৎপাদিত পূর্ণ তরঙ্গের সংখ্যা। তাহলে আমাদের মনে রাখতে হবে কি পয়েন্টগুলো বা কম্পাঙ্ক কি। হার্জ কম্পাঙ্কের এসআই একক, ঠিক আছে, এসআই একক হচ্ছে হার্জ। রটলফ হার্জের এক নামকরণ করা হয়েছিল। রটলফ কে করেছে নামকরণ? রটলফ। এক হার্জ প্রতি সেকেন্ডে একটি কম্পন, এক হার্জ প্রতি সেকেন্ডে একটি কম্পন। তাহলে আমাদের টাইপ কী ছিল কোশ্চেনের? হার্জ কিসের এসআই একক? তাহলে তরঙ্গদৈর্ঘ্য আমরা এখান থেকে কী কী জানবো? তরঙ্গদৈর্ঘ্য, বিস্তার, বল। ঠিক আছে, আমরা বল কী কী অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে আমাদের ক্লাস করানো হয়। ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করবে সমস্ত ক্লাস পাওয়ার জন্য। রেলের ক্লাস চালু করছি, রেলের ক্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তোমাদের সব চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আসবে, আর ম্যাথও আসবে, জিআইও আসবে। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, তোমাদের আসবে। অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য হলো কোনো তরঙ্গ পুনরাবৃত্ত হওয়ার আগে দ্বারা প্রতিকন্ত দূরত্ব। এর এসআই একক হচ্ছে মিটার। তরঙ্গদৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। ঠিক আছে, তরঙ্গদৈর্ঘ্য হলো কোনো তরঙ্গ পুনরাবৃত্ত হওয়ার আগে তারা অতিক্রান্ত দূরত্ব। এর এসআই একক হচ্ছে মিটার। বিস্তার হচ্ছে কোনো তরঙ্গের বিস্তার বলতে তার উচ্চতার পরিমাপকে বোঝায়। এটাই মনে রাখতে হবে তোমাদেরকে। শব্দের বিস্তার শব্দের প্রাবল্যের সমানুপাতিক। শব্দের বিস্তার শব্দের প্রবাল্যের সমানুপাতিক। বিস্তার কম হলে শব্দ দুর্বল হবে। তারপরে পরবর্তী হচ্ছে বল কি বলছে? যে ক্রিয়া কোনো বস্তুর উপর ঠেলা বা টানার কাজ করে তাকে বলা হয় বল। এটি একটি ভেক্টর রাশি। বল একটি ভেক্টর রাশি। এর এসআই একক হচ্ছে নিউটন। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলের এসআই একক হচ্ছে নিউটন, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন। বলের এসআই একক হচ্ছে নিউটন, সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন। 1 নিউটন 10 ডাইন। ঠিক আছে, অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে তোমাদেরকে তরঙ্গদৈর্ঘ্য, বিস্তার, বলের অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে তোমাদের কোশ্চেন হতে পারে এর এসআই একক কী? তরঙ্গদৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। বিস্তার কম হলে শব্দদ্রব্য প্রবল্য হয়, আর প্রবলের সমানুপাতিক বিস্তার শব্দের কোনো তরঙ্গের বিস্তার বলতে তার উচ্চতা পরিমাপকে বোঝায়। ঠিক আছে, একটা বিস্তার নিয়ে বলছে। আর বলের এসআই একক হচ্ছে নিউটন, আর সিজিএস হচ্ছে ডাইন। ঠিক আছে, আর 1 নিউটন সমান 10 ডাইন। ঠিক আছে, তারপর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে শব্দের গতিবেগ কোন মাধ্যমে সর্বাধিক হয়? শব্দের গতিবেগ কোন মাধ্যমে সর্বাধিক হয়? এটার অ্যান্সার হবে হচ্ছে কঠিন মাধ্যমে হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, শব্দের গতিবেগ কোন মাধ্যমে সর্বাধিক হয়? কঠিন মাধ্যমে শব্দের বেগ সর্বাধিক হয়। ঠিক আছে, মনে রাখতে হবে তোমাদেরকে। এবার আমাদের টাইপ কী ছিল? শব্দের গতিবেগ কোন মাধ্যমে সর্বাধিক হয়, তাই তো, কঠিন মাধ্যমে। আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিব। অ্যাডিশনাল ইনফরমেশনের কী বলেছে তোমরা দেখো। শব্দের গতিবেগ নির্ভর করে যে মাধ্যমে একটি প্রবাহিত হয় তার ঘনত্বের উপর। ঠিক আছে, মনে রাখতে হবে। কঠিন মাধ্যমের কণাগুলি খুব ঘন সন্নিবিষ্ট হয়, সুতরাং এদের ঘনত্ব বেশি। এক অণু থেকে অন্য অণুতে তথ্য কঠিন মাধ্যমে দ্রুত প্রবাহিত হয়। তরলে হচ্ছে অণুগুলি কঠিনের চেয়ে বেশি দূরে থাকে, সুতরাং তরলের ঘনত্ব কম। গ্যাসে আমরা কি জানবো? শূন্যটা জানবো, গ্যাস জানবো, তরল জানবো। ঠিক আছে, এবার আমাদের কি হবে? আমরা অনুসূত ধারণা জেনে ফেললাম। শব্দের গতিবেগ নির্ভর করে যে মাধ্যমটির মাধ্যমে এটি প্রবাহিত হয় ঘনত্বের উপর কঠিন। এবার কঠিন জানবো, তরল জানবো, গ্যাসের জানবো। ঠিক আছে, আর শূন্য জানবো। এবার কঠিনের মাধ্যমে কণাগুলি খুব ঘন বিশিষ্ট হয়, আর সুতরাং এদের ঘনত্ব বেশি। এক অণু থেকে অন্য অণুতে তথ্য কঠিন মাধ্যমে দ্রুত প্রবাহিত হয়। তরল অণুগুলি কঠিনের চেয়ে বেশি দূরে,
থাকে, সুতরাং তরলের ঘনত্ব কম। গ্যাসে অণুগুলি খুব আলগাভাবে ছড়িয়ে থাকে। শব্দ তরঙ্গের গতিবেগে ইস্পাতের সর্বাধিক হয়। ব্যাখ্যা: শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ যার প্রবাহের জন্য একটি মাধ্যমের প্রয়োজন। শব্দ একটি কি যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে। তারপর পরবর্তী আমরা দেখব শব্দটি যান্ত্রিক তরঙ্গ যার প্রবাহের জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়। শব্দের গতিবেগ কঠিন মাধ্যমে সর্বাধিক হয়। তারপর তরল মাধ্যমে একটি গ্যাসীয় মাধ্যমের মধ্যে অত্যন্ত ধীর হয়। একই ভীত অবস্থায় অধীনে প্রদত্ত মাধ্যমের সমস্ত কম্পাঙ্কের জন্য শব্দের গতিবেগ প্রায় একই থাকে। দৃষ্টাব্য: বাতাসে শব্দ তরঙ্গের বেগ 330 মিটার। বাতাসে শব্দ তরঙ্গের বেগ 330 মিটার সেকেন্ড, ঠিক আছে। ইস্পাতের শব্দ তরঙ্গের বেগ 5920 মিটার পার সেকেন্ড। শূন্য শব্দ তরঙ্গের বেগ শূন্য। জলে শব্দ তরঙ্গের বেগ 1480 মিটার সেকেন্ড স্কয়ার। তারপরে হচ্ছে পরবর্তী আমরা দেখব সাধারণ পরিস্থিতিতে গাছের পাতায় খসখস আওয়াজ ডেসিবেল স্তর করে। এটা সঠিক অ্যান্সার হবে 20 ডেসিবেল, ঠিক আছে। কেন 20 ডেসিবেল আমরা জানবো অ্যাডিশনাল তথ্য দিয়ে, ঠিক আছে। অ্যাডিশনাল তথ্য দিয়ে আমরা জানবো ডেসিবেল একটি লগারিদমের যা শব্দ স্তর পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি ইলেকট্রনিক্স সংকেত যোগাযোগের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়। ডেসিবেল স্তর যত বেশি হবে তত বেশি শব্দ হবে। ডেসিবেল স্কেলে 10-এর একটি স্তর বৃদ্ধি মানে একটি শব্দ আসলে 10 গুণ বেশি তীব্র বা শক্তিশালী। এটি ফিস শব্দ প্রায় 30 ডেসিবেল এবং এটি একটি সাধারণ কথোপকথন প্রায় 60 ডেসিবেল, ঠিক আছে। তারপর পরবর্তী দেখব আমরা দীর্ঘ সময় ধরে 70 ডেসিবেলের উপর শব্দ আমাদের শ্রবণের ক্ষতি করতে পারে এবং 120 ডেসিবেলের উপরে শব্দ কানের তাৎক্ষণিক ক্ষতি হতে পারে। সাধারণত পরিস্থিতিতে গাছের পাতার খসখস আওয়াজ ডেসিবেল স্তর 20 ডেসিবেল হয়, গাছের পাতা, ঠিক আছে। এবার আমাদের জানতে হবে ভারতে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড বিভিন্ন অঞ্চলে অনুমতিযোগ্য শব্দস্তর নির্ধারণ করেছে। শিল্প অঞ্চলগুলি অনুমতিপ্রাপ্ত সীমা দিনে 75 ডেসিবেল, রাতে 70 ডেসিবেল। বাণিজ্যিক অঞ্চলে এটি 75 ডেসিবেল, 55 ডেসিবেল এবং আবাসিক অঞ্চলে এটি দিনে রাতে যথাক্রমে 55 ডেসিবেল এবং 45 ডেসিবেল হতে পারে। তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখব। ক্লাসটি ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে তোমাদেরকে ক্লাস করানো হয় এই দায় ওয়েব সলিউশনে। বৃহৎ বিস্তার শব্দ কম্পন কি উৎপন্ন করবে? বৃহৎ বিস্তার মানে অনেক বিস্তার, অনেক শব্দ বিস্তারের শব্দ কম্পন কি উৎপন্ন করবে? 5 নম্বরে সঠিক অ্যান্সার হবে প্রবল শব্দ, ঠিক আছে। প্রবল শব্দ হবে সঠিক অ্যান্সার। আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দিব প্রবল শব্দ। এবার শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ রূপে গমন করে, ঠিক আছে। শব্দ কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ রূপে গমন করে। বাতাসের মধ্য দিয়ে ভ্রমণকারী একটি শব্দ তরঙ্গটি আসলে সংকোচন, ঘনীভবন এবং অনুভবন সহ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দের অধ্যয়নকে শব্দবিজ্ঞান অ্যাকোস্টিকস বলে। শব্দ কম্পনের বৃহৎ বিস্তার একটি জোরালো শব্দ উৎপাদন করবে। শব্দের তীব্রতা প্রাবল্য বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করা হয়। একটি শব্দের তীব্রতা বা প্রাবল্য শব্দের কম্পন বিস্তার বর্গের সাথে সমানুপাতিক। তারপর পরবর্তী আমরা দেখব কম্পনের বিস্তার যদি বেশি হয় তবে উৎপাদিত শব্দ তীব্র প্রবল হয়। বিস্তার যদি কম হয় তবে উৎপাদিত শব্দটি ক্ষীণ হবে। শব্দের তীব্রতা প্রাবল্য শব্দ উৎপাদনকারী বস্তুর কম্পনের বিস্তারের উপর নির্ভর করে। শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, এটির বায়ু, জল, ইস্পাতের মতো ভৌত মাধ্যম প্রয়োজন হয়। শব্দের গতি নির্ভর করে যে মাধ্যমের দ্বারা
এটি গমন করে তার বৈশিষ্ট্যগুলির উপর। শব্দ শূন্যস্থানে ভ্রমণ করতে পারে, ঠিক আছে। কঠিন পদার্থের শব্দ দ্রুত ভ্রমণ করে, ঠিক আছে, কঠিন পদার্থে। তোমরা কঠিন পদার্থ জেনে নিবে। মানুষের গড় শ্রবণযোগ্য পরিসরটি হলো 20 হার্জ, 20 কিলো হার্জ। বাতাসের শব্দের গতি 343 মিটার পার সেকেন্ড। শব্দের কম্পাঙ্কের একক হলো হার্জ, ঠিক আছে। শব্দের কম্পাঙ্কের একক কি? হার্জ। ডেসিবেল ডিবি শব্দের তীব্রতা একক, ঠিক আছে। তারপর পরবর্তী আমরা দেখব প্রতিধ্বনি কিসের কারণে উৎপন্ন হয়? প্রতিধ্বনি কিসের কারণে উৎপন্ন হয়? শব্দের প্রতিফলন। সঠিক অ্যান্সার হবে শব্দের প্রতিফলনের কারণে প্রতিধ্বনি উৎপন্ন হয়। আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে ক্লাসটি করাবো। শব্দের প্রতিফলনের কারণে প্রতিধ্বনি উৎপন্ন হয়, ঠিক আছে। তারপরে আমরা প্রতিধ্বনির ব্যাপারে জানবো, ঠিক আছে। প্রতিধ্বনি কি? কোনো উঁচু মিটার পাহাড়ে প্রতিফলিত হওয়ার ফলে প্রাপ্ত শব্দ তরঙ্গকে প্রতিধ্বনি বলা হয়। সেশনটি বড় হবে, তোমরা ধৈর্য সহকারে দেখবে। প্রতিধ্বনি শুনতে পাওয়ার জন্য পর্যবেক্ষক প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হওয়া উচিত 17 মিটার, 17 মান 16.6 মিটার। কানের শ্রবণকাল, কানের শব্দের প্রভাব হলে 1 থেকে 10 সেকেন্ড প্রতিসরণের কারণে দিনের থেকে রাতে শব্দ বেশি সময় ধরে শুনতে পাওয়া যায়, ঠিক আছে। তারপরে পরবর্তী অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে আমরা ক্লাসটি করাবো প্রতিধ্বনির ব্যাপারে। শব্দ অপবর্তন। শব্দ অপবর্তন হচ্ছে শব্দের তরঙ্গে 1 মিটার ক্রমে থাকে। এই প্রসারে কোনো বাধা শব্দের পথে এলে শব্দ বাধার প্রান্ত থেকে পথ পরিবর্তন করে সামনে প্রসারিত হয়। এই ঘটনাকে বলা হয় শব্দের অপবর্তন। শব্দের ব্যতিচার। কোনো বিন্দুতে 2 বা ততোধিক সমকম্পকের শব্দ তরঙ্গ পুনরাবৃত্তি ঘটলে তার যে শক্তি পরিবর্তিত পুনরাবর্তন দেখা যায় তাকে শব্দের ব্যতিচার বলা হয়, ঠিক আছে। শব্দের ব্যতিচারটা তোমরা দেখে নিবে, ঠিক আছে। শব্দের অপবর্তন দেখে নিবে। তারপর হচ্ছে পরবর্তী নেক্সট হচ্ছে 7 নম্বর, শব্দ তরঙ্গ এবং আলোর তরঙ্গ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক বিবৃতি? এরকম কোশ্চেন তোমাদেরকে টুস করে দিতে পারে, ঠিক আছে। 1 নম্বর সঠিক অ্যান্সার হবে বা 7 নম্বর সঠিক অ্যান্সার হবে 7 নম্বর সঠিক অ্যান্সার হবে শব্দ তরঙ্গগুলি অনুদৈর্ঘ্য আলোর তরঙ্গ তির্যক অনুপস্থ। শব্দ তরঙ্গগুলি অনুদৈর্ঘ্য এবং আলোর তরঙ্গগুলি তির্যক অনুপস্থ। তাহলে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে আমরা ক্লাসটি করাবো। অ্যাডিশনাল ইনফরমেশন কি বলেছে? সলিউশন এবং আলোর তরঙ্গগুলি তির্যক অনুপস্থ, ঠিক আছে। শব্দ তরঙ্গ একটি মাধ্যমে প্রয়োজন। আমরা অ্যাডিশনাল ইনফরমেশনটা দিয়ে ক্লাসটি শেষ করি। আলোর তরঙ্গকে সমবেত করা যায় তবে শব্দ তরঙ্গগুলিকে করা যায় না, ঠিক আছে। মনে রাখতে হবে একটি মাধ্যমে আলোর গতি অবিচ্ছিন্ন বা অপরিবর্তনীয়, শব্দ তরঙ্গের বেগ পরিবর্তন হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে সমস্ত তরঙ্গের বিস্তার তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক রয়েছে। তারপরে হচ্ছে উচ্চ নিম্ন হিসাবে একটি শব্দের বর্ণনা শব্দের মাত্রা হিসাবে বিবেচিত। শব্দ তরঙ্গ আলোর তরঙ্গ এটি দেখে নিবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে পরবর্তী হচ্ছে দেখবো আমরা নির্মজিত বস্তুগুলির অবস্থান নির্ধারণের জন্য ব্যবহৃত যন্ত্রটি কোন নামে পরিচিত? নির্মিজিত বস্তুগুলির অবস্থান নির্ধারণের জন্য ব্যবহৃত যন্ত্রটি কোন নামে পরিচিত? পালসার, কোয়ার্সার, সোনার না রাডার? আমরা সঠিক অ্যান্সার দেখব সোনার, ঠিক আছে। সোনার হবে সঠিক অ্যান্সার। এবার কি পয়েন্ট আমরা জেনে নেব। নির্মিজিত বস্তুর অবস্থান নির্ধারণের জন্য
ব্যবহৃত সরঞ্জাম সোনার নামে পরিচিত, ঠিক আছে। সোনার সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং এর একটি সংক্ষিপ্ত রূপ, জলের নিচে বস্তুকে শনাক্ত করতে ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপরে রাডারের মতো দূরপাল্লা বায়ু এবং অন্যান্য লক্ষ্যগুলি শনাক্ত করতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে সোনার জলতলের নজরদারি, যোগাযোগ, সামুদ্রিক দিক নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। এটি সাগরে অন্বেষণ মানচিত্র নির্ণয়ের জন্য সহায়ক, কারণ শব্দ তরঙ্গগুলি রাডার এবং আলোর তরঙ্গগুলির চেয়ে জলের আরও বেশি ভ্রমণ করে। সোনার দুই প্রকারের সক্রিয় সোনার, নিষ্ক্রিয় সোনার, ঠিক আছে। অ্যাডিশনাল ইনফরমেশন কী বলেছে, আমরা রাডার সম্বন্ধে জানবো। রাডার একটি শনাক্তকরণ ব্যবস্থা যা রেডিও তরঙ্গগুলি বস্তুর পরিসর কোণ বা গতি নির্ধারণ করতে ব্যবহার করে। রাডারের শব্দটি 1940 সালে মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনী রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং এর সংক্ষিপ্ত রূপ হিসাবে তৈরি করেছিলেন। তারপরে রাডার শব্দটি ইংরেজিতে অন্যান্য ভাষাগুলি একটি সাধারণ বিশেষ হিসাবে প্রবেশ করছে, তাই আগের মতো বড় অক্ষর লেখা হয় না। বর্তমানে রাডার বিমান, মহাকাশযান, সমুদ্রের জাহাজগুলি শনাক্ত এবং প্রতিনিধিত্ব অনুসরণ করতে ব্যবহৃত হয়। তাছাড়া কীটপতঙ্গ এবং বায়ুমণ্ডলের পাখি, অটোমোবাইলের পরিমাপ করতে মহাকাশ থেকে পৃথিবীর পৃষ্ঠতল মানচিত্র, বায়ুমণ্ডল এবং মহাকাশ বিশিষ্ট পরিমাপ করতে ব্যবহৃত হয়। পালসার কি? পালসার একটি দ্রুত ঘূর্ণায়মান নিউট্রন দ্বারা একটি সুপারনোভা বিস্ফোরণের অবশিষ্ট অংশ। কোয়াসার কি? একটি কোয়াসার আসলে একটি পূর্ববর্তী ছায়াপথ যা কেন্দ্রীয় অঞ্চলগুলি থেকে অনিয়মিত আলো অন্যান্য বিকিরণ নিয়ে আসে, ঠিক আছে। তারপর পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর। 10টি কোশ্চেন হবে। একটি বাদুড় দ্বারা উৎপাদিত শব্দটি কীরূপ? একটু বাদুড় দ্বারা উৎপাদিত শব্দের কীরূপ, ঠিক আছে। একটি বাদুড় দ্বারা উৎপাদিত শব্দের হচ্ছে অতিসনক বা আল্ট্রাসনিক। শর্ট অ্যান্সার হবে 4 নম্বর, অতিসনক বা আল্ট্রাসনিক, ঠিক আছে। শর্ট অ্যান্সার হবে অতিসনক বা আল্ট্রাসনিক। একটি বাদুড় দ্বারা উৎপাদিত শব্দের অতিসনক। তাহলে 20,000 হার্টজের চেয়ে বেশি কম্পাঙ্কযুক্ত অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গগুলিকে অতিসনক তরঙ্গ বলা হয়। অতিসনক তরঙ্গের ব্যবহার সিগন্যাল প্রেরণের জন্য, সমুদ্রের গভীরতা পরিমাপের জন্য, কাপড়, বিমান, ঘড়ির যন্ত্রাংশ পরিষ্কার করার জন্য, কারখানার চিমনি থেকে কালিঝুলি অপসারণের জন্য, তরল নির্বাচনের জন্য, আল্ট্রাসোনোগ্রাফিতে জন্য, ঠিক আছে। তারপর অ্যাডিশনাল ইনফরমেশন, 20 হার্টজের চেয়ে কম কম্পাঙ্কযুক্ত অনুদৈর্ঘ্য তরঙ্গগুলিকে অবশ্রাব্য বলা হয়। 20 হার্টজের চেয়ে কম, ঠিক আছে, কম্পাঙ্কযুক্ত অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গগুলিকে অবশ্রাব্য বলা হয়। উপস্নক গতি শব্দের চেয়ে কম গতি চলে। তারপর পরবর্তী নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন, গড় মানের উভয় দিকের মাধ্যমে সর্বাধিক ব্যাঘাতের পরিমাণকে কী বলা হয়? 10 নম্বর শর্ট অ্যান্সার দেখো, বিস্তার বলা হয়, ঠিক আছে। গড় মানের উভয় দিকের মাধ্যমের সর্বাধিক ব্যাঘাতের পরিমাণকে বলা হয় বিস্তার। বিস্তারের ইনফরমেশন কী বলেছে? দোলন, কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য, এটার সম্বন্ধে আমরা জানব। একটি তরঙ্গ বিস্তার বলতে কোনো মাধ্যমের স্তর অবস্থা থেকে একটি কণার সরণের সর্বাধিক পরিমাণকে বোঝায়। বিস্তার শব্দের তীব্রতা নির্ধারণ করে। এটি তরঙ্গের বিস্তার যত বেশি তার তীব্র তত বেশি উৎপন্ন হয়। দোলন একটি পর্যায়ক্রমিক গতি যা নিয়মিত চক্রে নিজের পুনরাবৃত্তি ঘটায়, যেমন সাইন তরঙ্গ, পেন্ডুলামের পাশাপাশি দোলন কোনো ভরের সাথে একটি স্প্রিংয়ের উপর নিচে যাওয়ার গতি। দোলন অবস্থায় বল মর্যাদা সর্বদা ভারসাম্য বিন্দু থেকে কণার সরণের বিপরীত দিকে ক্রিয়া করে। একটি পেন্ডুলাম ঘড়িতে প্রতিটি দোলনের সাথে স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হয়। কম্পাঙ্ক হল সেকেন্ড এক বিন্দুর মধ্যে দিয়ে যাওয়া সংকোচন প্রসারণের সংখ্যা। তীক্ষ্ণতা নির্ধারণ হয় তরঙ্গের কম্পাঙ্ক দ্বারা। কম্পাঙ্ক যত বেশি
সেই তরঙ্গের তীক্ষ্ণতা তত বেশি। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য হলো একটি তরঙ্গ সংলগ্ন অভিন্ন অংশের মধ্যবর্তী দূরত্ব। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে শব্দের গতিবেগ, তার কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য এবং মধ্যে সম্পর্কটি সব তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রেই একই। ভি যেখানে ভি হলো শব্দের গতিবেগ, এফ হলো শব্দ তরঙ্গ, এ হলো তরঙ্গদৈর্ঘ্য। ক্লাসটি ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর লাইক দিয়ে ক্লাসে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে যে ক্লাসটি কেমন হলো। ক্লাসটি অনেক সেশনটি লম্বা হয়ে গেছে, তোমাদের 25 মিনিট হয়ে গিয়েছে। ঠিক আছে, অনেক কষ্ট করে ক্লাসটি করানো হয়, অতি শীঘ্রই শেয়ার করো। ঠিক আছে, ক্লাসটি আমি পরবর্তী নেক্সটে আরও চ্যাপ্টার নিয়ে চলে আসবো। ঠিক আছে, নেক্সট কার্যক্ষমতা শক্তি হবে। কার্যক্ষমতা শক্তি খুব ইম্পর্টেন্ট, কার্যক্ষমতা শক্তি। ওখান থেকে কোশ্চেন আসে সেই রেলে, এখান থেকে একটি কোশ্চেন আসবে শব্দ তরঙ্গ। ঠিক আছে, তোমরা এটি ইনফরমেশনটি আরও বেশি বেশি করে ভিডিওটি দেখবে, দুবার দেখবে, না বুঝলে দুবার দেখবে, তিনবার দেখবে, চারবার দেখবে, ঠিক হয়ে যাবে ইনফরমেশন। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও রেডি টু 5 কম্পিটিটিভ এক্সাম।